হ্যালো স্টুডেন্টস, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে আমাদের ইন্ট্রোডাকশন একটা ক্লাস দেখেছিলাম। তো সেখানে আমি তেমন কিছু পড়াইনি। আমি বলেছিলাম যে আমি এই উইকে এই লেকচারটা দিয়ে শুরু করব। তো এটা হচ্ছে সয়েল ওয়াটার ইন্টারেকশনের ফার্স্ট স্লাইড, এবং আমি কার্ল তারজাখির এই ডেফিনিশনটা সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে আমাদের সয়েলের মধ্যে যদি পানি না থাকতো তাহলে আমাদের সয়েল মেকানিক্স যে থিওরামটা এটা ডেভেলপ হতো না। সয়েলের মধ্যে পানি থাকার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়, যেমন স্লোপের সমস্যা দেখা যায়, স্লোপ ফেইলিয়ার হয়, তারপরে ইরোশন হয়। এছাড়াও অনেক ধরনের সমস্যা আছে যেগুলো আমরা সামনে দেখতে পাবো। তো এই ধরনের সমস্যাগুলোর মেইন কারণ হচ্ছে ওয়াটার। ওয়াটার যদি না থাকতো আমাদের সয়েলের ডিজাইন করাটা কোনো সমস্যা হতো না। তো যেহেতু সয়েল আছে, সয়েলের সাথে ওয়াটার আছে, তো আমাদের যখন কোনো ডিজাইন করব আমরা সয়েল রিলেটেড কোনো ডিজাইন, সেটা সয়েলের ইন্ডিভিজুয়াল ডিজাইন হতে পারে, সয়েলের উপরে কোনো ইনফ্রাস্ট্রাকচারের ডিজাইন হতে পারে। তো এই ডিজাইনগুলোতে এই সমস্যার কারণ হচ্ছে ওয়াটার, এবং আমাদের ওয়াটারের কারণে এই ডিজাইনটা একটু রিকনসিডার করতে হয়, এবং আমাদের ডিজাইনে ওয়াটারের যে ইফেক্টটা সেটা কনসিডার করতে হয়। So in engineering practice, difficulties with soils are almost exclusively due not to the soils themselves, but to the water content in their voids. মানে সয়েলের ভয়েডের মধ্যে যে পানিটা আছে সেটাই ডিফিকাল্টিস ক্রিয়েট করার মেইন রিজন। এবং on a planet without any water there would be no need for soil mechanics. So এক কথায় যদি পানিটা না থাকতো সয়েলের মধ্যে, কোন ধরনের সয়েল মেকানিক্সের প্রয়োজন হতো না। তো এখন আমরা দেখব যে সয়েলের এই ওয়াটারের কারণে সয়েল বিহেভিয়ারে কি ধরনের চেঞ্জ আসছে। ঠিক আছে, তো যদি ব্রডার সেন্সে আমি যদি এই ইনফ্লুয়েন্স বিহেভিয়ারটাকে ভাগ করতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে দুইটা ক্লাসিফিকেশনে ফেলতে পারবো। একটা হচ্ছে কেমিক্যাল ইন্টারেকশন আর একটা হলো ফিজিক্যাল ইন্টারেকশন। তো আমরা জানি যে সয়েলের মধ্যে একটা স্কেলিটন থাকে, যেটাকে আমরা মিনারেল স্কেলিটন বলি। স্কেলিটন বলতে আমরা বুঝি যেটাকে আমরা মানে মানুষের স্কেলিটন বলতে বুঝাই মানুষের যে কঙ্কাল তন্ত্র। একই রকম ভাবে সয়েলের একটা স্কেলিটন আছে। তো সয়েলের স্কেলিটন বলতে বোঝায় সয়েলের যে স্যান্ড গ্রেইনস আছে বা ক্লে গ্রেইনস আছে, এইগুলোকে সয়েলের মিনারেল স্কেলিটন বলা হয়। তো এই মিনারেল স্কেলিটনের সাথে ওয়াটারের যদি কেমিক্যাল রিয়াকশন হয় তাহলে সয়েল ডিফারেন্ট বিহেভ করতে থাকে। সো কেমিক্যাল ইন্টারাকশনের কারণে সয়েলের বিহেভিয়ারের যে চেঞ্জ হচ্ছে এটাকে আমরা বলছি কেমিক্যাল ইন্টারাকশন ইনফ্লুয়েন্স অন সয়েল। এবং আরেক ধরনের ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে, সেটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে। সাপোজ কোনো একটা সয়েল একটা নির্দিষ্ট ফোর্স নিয়ে কাজ করে, তার উপরে যে ফোর্সটা আসে সেটা এক ধরনের রেজিস্ট করে, এবং সে সয়েল যখন অন্য কোনো কিছুর উপরে ফোর্স ক্রিয়েট করতে যায় তখন তারা নিজস্ব একটা ফোর্স সে ক্রিয়েট করে। আপনারা হয়তো বা রিটেইনিং স্ট্রাকচারের ক্লাস শুরু করেছেন। তো সয়েলের উপরে কিরকম ফোর্স কাজ করে, একটা রিটেইনিং স্ট্রাকচারের উপরে সয়েল কিভাবে ফোর্স দিচ্ছে, বা সয়েলের উপরে রিটেইনিং স্ট্রাকচার কিভাবে ফোর্স দিচ্ছে, সেগুলো আপনারা আর্ট রিটেইনিং স্ট্রাকচার কোর্সটাতে দেখবেন। তো এই সয়েলের উপরে যে ফোর্স দেওয়া বা সয়েল অন্য কোনো স্ট্রাকচারের উপরে ফোর্স দেওয়া, এটা আসলে এটার ভ্যালুটা কি হবে সেটা চেঞ্জ হয়ে যায় যদি সেখানে পানি থাকে। তার মানে যদি কোনো একটা স্যাম্পলে আমরা এই সয়েলের ফোর্সটা হিসাব করার চেষ্টা করি, সেখানে আমরা দেখব যে ওয়াটার যদি থাকে, এর মধ্যে যদি গ্রাউন্ড ওয়াটার টেবল চলে আসে তার মানে ওয়াটার সেখানে আছে। তো ওয়াটার যদি থাকে তাহলে আমরা দেখব সেখানে এক ধরনের অ্যাডিশনাল প্রেশার হিসাব করতে হবে আমাদেরকে। এখন অ্যাডিশনাল প্রেশারটা
আমাদের টোটাল যে সয়েল প্রেশার তার সঙ্গে যোগ করতে হবে। এটার আসলে দেখতে ডায়াগ্রামটা কিরকম সেটা আমরা সামনের স্লাইডগুলোতে দেখব। তো দুই ধরনের ইন্টারেকশন আমরা দেখলাম, একটা হচ্ছে কেমিক্যাল ইন্টারেকশন আর একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ইন্টারেকশন। তো আমরা এই বিহেভিয়ারটাকে দুভাগে ভাগ করতে পারি। এক ধরনের হচ্ছে কেমিক্যাল ইন্টারেকশন এবং অন্য টাইপ হচ্ছে ফিজিক্যাল ইন্টারেকশন। এবং আমাদের সয়েল ভয়েডের মধ্যে যে পানিটা আছে সেই পানির ফ্লো অনুযায়ী আমরা কেসটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পানি থাকবে, কোনো ধরনের ফ্লো হবে না, সেটাকে আমরা বলবো কেস উইথ নো ফ্লো অফ ওয়াটার। আর একটা হচ্ছে পানি থাকবে, তার মধ্যে ফ্লো থাকবে, বাট ফ্লো এর ডিরেকশনটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছে সেটা আমরা ডিটেক্ট করতে পারবো। এবং ফ্লোটা অনেকাংশেই স্টেডি থাকবে, মানে স্থির থাকবে, সেটাকে আমরা বলবো কেসেস উইথ স্টেডি ফ্লো অফ ওয়াটার। এবং থার্ড কেসটা হচ্ছে সাইক্লিক লোডিং অর ডাইনামিক লোডিং। তার মানে হচ্ছে পানিটা হয়তো বা সার্কুলেট করতে থাকবে ওই ভয়েডগুলোর মধ্যে, অথবা পানির একটা আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মুভমেন্ট থাকবে, তখন সেটাকে আমরা বলবো ডাইনামিক লোডিং। তো তিনটা কেস অনুযায়ী দেখা যায় আমি তিন ধরনের ফ্লো পাচ্ছি, এবং তিন ধরনের ফ্লো বিহেভিয়ারের জন্য আমার ডিজাইন ক্রাইটেরিয়াও চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা দেখব যে ওয়াটার থাকার কারণে আমাদের জিওটেকনিক্যাল ফিল্ডে, মানে আমাদের সয়েল রিলেটেড যে সকল আমরা কাজ করে থাকি সেই টেকনিক্যাল ফিল্ডে আমাদের কতভাবে ইফেক্ট করতে পারে। তো ফার্স্ট অফ অল যেটা হয় সেটা হচ্ছে বুয়েন্সি ইফেক্ট। আমরা জানি যে আর্কিমিডিস ল অনুযায়ী কোনো লিকুইড এর মধ্যে যদি আমি কোনো কিছু ইনসার্ট করার চেষ্টা করি বা কোনো কিছু ডুবানোর চেষ্টা করি, তখন সেটা একটা বুয়েন্সি ইফেক্ট দেয়। এবং ইফেক্টটা হচ্ছে নিচে থেকে একটা ধাক্কা দেওয়া, এবং তরলের নিচে থেকে একটা ধাক্কা প্রদান করার এই ইফেক্টটা আমরা জানি বুয়েন্সি ইফেক্ট। এবং সয়েলের উপরে যখন কোনো স্ট্রাকচার দ্বারা করানো শুরু করা হয়, মানে যখন আমি কোনো একটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ শুরু করি, তখন উপর থেকে যখন আমার ডেড লোড আসতে থাকে, তখন সয়েলের ভয়েডগুলোর মধ্যে যে পানিটা থাকে সে পানিটা তখন উপরের দিকে একটা প্রেশার দেওয়া শুরু করে, এবং এটাকেই বলা যায় বুয়েন্সি ইফেক্ট। মানে ওয়াটারের উপরে প্রেশার আসার কারণে সে একটা রিভার্স প্রেশার ক্রিয়েট করছে। তো ওয়াটার যদি না থাকতো এই ধরনের কোনো বুয়েন্সি ইফেক্ট আসতো না, এবং এই বুয়েন্সি ইফেক্টের কারণে আমাদের লোডটা ক্যালকুলেট করতে হয় যে কতটুকু লোড আসলে ওই সয়েল প্লাস ওয়াটারটা নিতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এক্সট্রা প্রেশার। আমি অলরেডি কয়েকবার বলেছি যে পানি থাকলে সে একটা এক্সট্রা প্রেশার দিবে, যেমন ফিজিক্যাল ইন্টারেকশনের মধ্যে পড়ে জিনিসটা। তো এক্সট্রা প্রেশারটা কে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এবং এটা ডায়াগ্রামটা কিরকম হয় সেটা আমরা সামনের স্লাইডে দেখব। যে নর্মালি রিটেনিং স্ট্রাকচারে যে ধরনের লোড আসার কথা, ওয়াটার থাকার কারণে একটা অ্যাডিশনাল হাইড্রোস্ট্যাটিক প্রেশার অ্যাড করতে হবে সেই ডায়াগ্রামের সাথে। এরপর আমরা বুঝতে পারছি যেহেতু ওয়াটার থাকবে, সো শিয়ার স্ট্রেংথটাও চেঞ্জ হয়ে যাবে এবং বিয়ারিং ক্যাপাসিটিটাও চেঞ্জ হয়ে যাবে। বিয়ারিং ক্যাপাসিটি আমরা জানি যে দুটো ডিফারেন্ট ক্যারেক্টারের ম্যাটেরিয়াল যদি একটা আরেকটার সাথে কন্টাক্টে আসে তখন বিয়ারিং ক্যাপাসিটি এই ধারণাটা শুরু হয়, এবং ওই সয়েল কতটুকু লোড নিতে পারবে, কতটুকু ক্যাপাসিটি তার আছে সেটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি। এবং সয়েলের মধ্যে পানি থাকার কারণে সেই বিয়ারিং ক্যাপাসিটিটা চেঞ্জ হয়ে যায়। এরপরে আসছে আমাদের কজেস কনসলিডেশন সেটেলমেন্ট প্রবলেম। আমরা জানি যে কোনো একটা এরিয়ায়, কোনো একটা জায়গায় যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার উঠে, তার উপরে এক ধরনের সেটেলমেন্টের একটা প্রভাব থাকে, ঠিক আছে? তো এখন এই সেটেলমেন্টটা আমাদের জন্য একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত হলে কোনো সমস্যা না, বাট যখন রেঞ্জটা এক্সিড করবে তখন এই সেটেলমেন্টটা আমাদের জন্য একটা বদার করার ইস্যু হবে, ঠিক আছে? তো এখন আমি দেখাই যে সেটেলমেন্টটা আসলে কিরকম হলে আমাদের জন্য সমস্যা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ধরে নিলাম
ঠিক আছে? তো এখানে একটা ঠিক আছে, এটা আমি ধরলাম এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে। তো টাইম বাড়ার সাথে সাথে আমি দেখব যে এইখান থেকে নিচের দিকে সেটেলমেন্ট হবে এবং এটা থেকে নিচের দিকে একটা সেটেলমেন্ট হবে। ঠিক আছে? তো এই সেটেলমেন্টটা, এই পাশের সেটেলমেন্টটা ধরলাম যে আমি এটা হচ্ছে আমার এ পয়েন্ট এবং এটা হচ্ছে আমার বি পয়েন্ট। ওকে, তো এ পয়েন্টে সাপোজ এই পয়েন্টে আমার এদিকে 1 ইঞ্চি সেটেলমেন্ট হলো এবং বি পয়েন্টে 1 ইঞ্চি সেটেলমেন্ট হলো। তাহলে দুই পাশেই যদি আমার সমপরিমাণ সেটেলমেন্ট হয় তাহলে সেটা আমার জন্য কোনো সমস্যা না। এবং আমার সয়েলটা কোন টাইপ, সেটা কি ক্লে নাকি স্যান্ডি, এই সয়েল টাইপ এবং কনস্ট্রাকশনের ফাউন্ডেশনটা কোন টাইপ, এই ফাউন্ডেশন এবং সয়েল টাইপের উপরে বেস করে সেটেলমেন্টের কিছু কোড দেওয়া আছে যে কোন টাইপের ফাউন্ডেশনের জন্য আমার ম্যাক্সিমাম কতটুকু সেটেলমেন্ট, সেটা 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত হতে পারে। তো এইটুকুর মধ্যে যদি থাকে তাহলে আমার সেটেলমেন্টটা কোনো সমস্যা না। বাট কনসলিডেশনের কারণে যে সেটেলমেন্টটা হয় সেটা আমাদের একটু কনসিডার করতে হবে। আমরা জানি যে আমরা মোটামুটি সবাই জানি যে কোনো একটা কনস্ট্রাকশন শুরু করার আগে সেই জায়গার মাটিটা বা ফাউন্ডেশনটা আগে তৈরি করে নিতে হয়। এবং ফাউন্ডেশন করার সময় সেখানে যে কাজটা করা হয় সেটা হচ্ছে কম্প্যাকশন করা হয়। আমি কংক্রিট কাস্টিং যখন করি তখন কম্প্যাকশন করি। তো সকল কনস্ট্রাকশন কাজ শুরু করার আগে কম্প্যাকশন করা হয়, তার কারণ হচ্ছে সয়েলের মধ্যকার যে ভয়েড গুলো আছে সে ভয়েডটা যাতে বের হয়ে যায়। এই জন্য আমরা কম্প্যাকশন করি যাতে আমার সয়েল ডেন্সিটিটা বাড়ে, বা কংক্রিট কাস্টিং এর যখন করবো তখন যাতে কংক্রিটের ডেন্সিটিটা ঠিক থাকে, ভয়েডটা না থাকে, এই জন্য আমি কম্প্যাকশনটা করি। তো কম্প্যাকশন করে আমি সয়েলের বা যে কোনো পার্টিকেলের মধ্যবর্তী যে ভয়েডটা আছে, এয়ার ভয়েড, সেখানের মধ্যে যে বাতাসটা আটকে থাকে বা যে এয়ারটা আটকে থাকে সেটাকে বের করে দেই। এই প্রসেসটাকে আমরা বলবো কম্প্যাকশন। আর কনসলিডেশন হচ্ছে যে আমি উপর থেকে প্রেসার দেওয়ার কারণে বা লোড দেওয়ার কারণে সয়েল পার্টিকেলের মাঝের যে ভয়েড আছে সেই ভয়েডের যে পানিটা, সেই পানিটা বের হয়ে যাওয়াটাকে বলবো আমি কনসলিডেশন। এখন কোন একটা, সাপোজ এই জায়গায় এই বিল্ডিংটা তৈরি হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে যখন 1 বছর যাবে বা 2 বছর যাবে এর উপর এই স্ট্রাকচারটা নিচের দিকে আস্তে আস্তে একটু নেমে যেতে থাকবে। যখনই নামতে থাকবে তখনই সে সয়েলের উপরে একটা লোড দিবে এবং এই লোডের কারণে একটা কনসলিডেশন ক্রিয়েট হবে। কনসলিডেশন যখন হবে তখন সয়েল থেকে ওয়াটার গুলো বের হয়ে যাবে এবং যখন ওয়াটার বের হয়ে যাবে তখন আমার সয়েলের আলটিমেট ভলিউমটা কমে যাবে। তার কারণ এতদিন ওয়াটার সহ ছিল, এখন ওয়াটারটা লোড পাওয়ার কারণে ওয়াটারটা যখন এরকম উপর থেকে লোড পাচ্ছে নিচের দিকে, তখন হচ্ছে কি ওয়াটারটা বের হওয়া শুরু করেছে। তখন ওয়াটার যখন বের হয়ে যাবে তখন আলটিমেটলি টোটাল ভলিউমটা কমে যাবে এবং টোটাল ভলিউম যখন কমে যাবে তখন দেখা যাবে হয়তো যে সেটেলমেন্ট আরো বেড়ে যাবে। ওয়াটার যখন বের হয়ে গেল, সয়েলের ভলিউমটা কমে গেল, তার মানে কি বিল্ডিংটা এক নিচের দিকে নেমে যাবে, তার মানে বিল্ডিং এ সেটেলমেন্ট দেখা দিবে। এখন এই সেটেলমেন্টটা যদি এ পোর্শনে এই সেটেলমেন্টটা যদি এ পোর্শনে বেশি হয় এবং বি পোর্শনে কম হয়, ফর এক্সাম্পল এতে যদি 2 ইঞ্চি হয় এবং বিতে যদি 1 ইঞ্চি হয়, তাহলে দেখা যাবে বিল্ডিংটা এইরকম বেঁকে যাবে। ঠিক আছে? তো এবং এই ধরনের যদি ইরেগুলার সেটেলমেন্ট হয় তাহলে সেটা
কনস্ট্রাকশনের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের জন্য ক্ষতিকর। তো এই ধরনের এই পুরো প্রসেসটার পিছনে কাজ করছে হচ্ছে ওয়াটার ভয়েডের মধ্যে থাকার কারণে উপর থেকে লোড আসে, ওয়াটারটা বের হয়ে যায় এবং তখনই নতুন করে সেটেলমেন্ট হওয়া শুরু করে। তো এই কনসলিডেশনের এই সমস্যাটার কারণে সেটেলমেন্টের সমস্যা হতে পারে। এটা জিওটেকনিক্যাল ফিল্ডে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমস। ঠিক আছে, তো এখন আমরা আমাদের স্লাইডে চলে আসি। এরপরে হচ্ছে আমাদের লুব্রিকেশনে চেঞ্জ হতে পারে যখন দুটো সয়েল পার্টিকেল নিজেদের মধ্যে ফ্রিকশন করবে। যে ধরনের ফ্রিকশন দিবে, যদি সেখানে পানি থাকে সয়েলটা অনেকটা লিকুইডের মতো হয়ে যায়। ঠিক আছে, তখন কম্প্যাকশনটা চেঞ্জ হয়ে যায়, ওদের মধ্যে ঘর্ষণটা চেঞ্জ হয়ে যায়। তো এইটা একটা ইফেক্ট আছে। এরপরে আমরা সবাই এটা ইমাজিন করতে পারি যে পানিটা যদি সয়েলের মধ্যে থাকে সলিডেশন হবে এবং ল্যান্ডস্লাইড হবে। ল্যান্ডস্লাইডের কিছু ছবি আমরা একটু পরে দেখছি। এরপরে হচ্ছে আমাদের একটা স্লোপ যখন আমরা তৈরি করি প্রোটেকশন দেওয়ার জন্য, সেখানে যদি পানি থাকে স্লোপ প্রোটেকশন দেওয়ার অ্যাবিলিটিটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এরপরে সিপেজ ফ্লো হতে পারে। সিপেজ ফ্লো বলতে বোঝায় যে মানে তলের মধ্যে দিয়ে পানির যে ফ্লোটা সেটাকে আমরা বলছি সিপেজ ফ্লো। এবং সিপেজ ফ্লো এর জন্য যে বাঁধ মানে ড্যাম, ইমব্যাঙ্কমেন্ট এসব আছে, এগুলোর ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এরকম অনেকগুলো সমস্যা আছে ওয়াটার থাকার কারণে। জিওটেকনিক্যাল ফিল্ডে অনেক ধরনের ইফেক্ট পড়ে, সেগুলো পয়েন্ট আকারে বলা আছে। আপনাদের এক্সামের জন্য এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আপনাদের যে কোনো একটা এক্সামে এইরকম একটা কোয়েশ্চেন হয়তো বা থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমরা যে বিয়ারিং ক্যাপাসিটির কথা বলছিলাম, যখন উপর থেকে লোড আসে এবং সয়েলের সেটা নেওয়ার যে ক্যাপাসিটিটা, সেই বিয়ারিং ক্যাপাসিটি নিয়ে আমরা বলছিলাম। তো এটা একটা ফর্মুলা এখানে দেওয়া আছে। ফর্মুলাটা হচ্ছে QU is equal to CNC plus QNQ plus half gamma BN gamma। ঠিক আছে, তো QUটা হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি এবং NC, NQ, N গামা এই তিনটা হচ্ছে এক ধরনের ফ্যাক্টর এবং এটাকে বলা হয় বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরস। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সি বলতে বোঝায় কোহেশন। আমরা যে সয়েল নিয়ে কাজ করব, এই কোহেশন, তার কোহেশনটা কত সেটার ভ্যালুটা হবে সি। এবং কোহেশন থাকলে আমাদের সয়েল এক ধরনের বিহেভ করে বা সয়েলের উপর প্রেসার ডায়াগ্রামটা একরকম হয়, কোহেশন না থাকলে অন্যরকম হয়। এটা আপনারা আর্থ ট্রেনিং স্ট্রাকচার এই কোর্সে দেখবেন যে কোহেশন থাকার কারণে বা কোহেশন না থাকার কারণে প্রেসার ডায়াগ্রামের মধ্যে কি ধরনের চেঞ্জ আসে। এরপরে আসছে আমার কিউ এবং এই কিউটাকে বলা হচ্ছে ওভারবার্ডেন প্রেসার অ্যাট বেস লেভেল। মানে এই বেস লেভেলে ওভারবার্ডেন প্রেসার কতটুকু সেটা এই কিউ দ্বারা বোঝা যায়। এরপরে আসছে গামা। গামা মানে আপনারা সবাই জানেন এটা হচ্ছে ইউনিট ওয়েট। আর বিটা হচ্ছে যে ফুটিং নিয়ে কাজ করব, সাপোজ এই যে ফুটিংটা নিয়ে কাজ করছি, এই ফুটিং এর উইডথটা হচ্ছে বি। এবং এই কিউ এর একটা সূত্র আছে, সূত্রটা নোট ডাউন করে রাখবেন। এই কিউ এর সূত্রটা হচ্ছে গামা ইন্টু ডিএফ। মানে গামা ওয়ানে তো আমরা জানি সেটা হচ্ছে ইউনিট ওয়েট, এটার সঙ্গে আমি ডিএফ মানে এই ফাউন্ডেশন ডেপথটা যদি গুণ করি তাহলে আমি এই কিউ এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, এই ডিএফ এর সাথে আমি যদি এটার ইউনিট ওয়েটটা গুণ করে দেই তাহলে ওভারবার্ডেন প্রেসার অ্যাট বেস লেভেল, দ্যাট মিনস কিউ, এই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি বের করার ফর্মুলা। এরকম একটা ফিগার দিয়ে ফর্মুলার মাধ্যমে আপনাদের হয়তো আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা বের করতে হতে পারে। আচ্ছা, আমরা এখন দেখছি যে স্ট্যাবিলিটি অফ স্লোপসে যে কি ধরনের সমস্যা হচ্ছিল, যে ওয়াটার থাকার কারণে আমাদের স্লোপে অনেক ধরনের সমস্যা হয়, ল্যান্ডস্লাইড হয়। আমরা এখন দেখতে পাচ্ছি যে সাপোজ এটা যদি একটা স্লোপ হয়ে থাকে এবং এটার ভিতরে যদি ওয়াটার থাকে এবং এই ওয়াটারটা এভাবে ফ্লো করবে। যেহেতু আমার নিচে একটা রিভার লেভেল আছে এবং পানির ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে উপরে কোনো পয়েন্ট থেকে নিচের দিকের পয়েন্টে যেতে চায়,
উপর থেকে নিচের দিকে যাওয়ার কারণে তখন দেখা যাবে সে সয়েলের মধ্যে একটা ফ্লো পাথ সৃষ্টি করছে, এবং এই কারণে সয়েলের যে রেজিস্ট করার যে ক্যাপাসিটি সেটা সে কমিয়ে দেয়, কারণ সেখানে একটা পানি থাকে, পানি থাকার কারণে সয়েলটা লিকুইফাইড হয়ে যায় এবং সয়েলের যে রেজিস্ট করার টেন্ডেন্সিটা সেটা আস্তে আস্তে কমতে থাকে, এবং এই কারণে আস্তে আস্তে দেখা যায় গ্র্যাজুয়ালি এই সয়েলের এই স্লোপটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং এক সময় ল্যান্ডস্লাইড হইতে পারে। এরকম সিনারিও দেখানো হচ্ছে যে ল্যান্ডস্লাইড হলে আসলে এরকম ফেনোমেনা হতে পারে, সেটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি বলছিলাম যে পানি থাকার কারণে যে প্রেসার ডায়াগ্রাম, সেই প্রেসার ডায়াগ্রামে একটা অ্যাডিশনাল প্রেসার অ্যাড করতে হয়, এবং এই ডায়াগ্রামটা হচ্ছে এটা। এরকম একটা আর্ট রিটার্নিং স্ট্রাকচার আপনারা দেখবেন। এই রিটার্নিং স্ট্রাকচারের মধ্যে যেহেতু গ্রাউন্ড লেভেলের উপরে এই ওয়ালটা আছে, তো এই ওয়ালের এই 0 পয়েন্টে সে 0 প্রেসার দিবে। যত হাইট বাড়তে থাকবে তত তার প্রেসারটা বাড়তে থাকবে, এবং এই কারণেই 0 থেকে আস্তে আস্তে প্রেসারটা এভাবে ট্রায়াঙ্গুলারলি বাড়তে থাকে এবং একটা ট্রায়াঙ্গুলার স্ট্রেস ডায়াগ্রাম ক্রিয়েট করে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এখানে একটা সারচার্জ লোডের জন্য প্রেসার দেখতে পাচ্ছি। সারচার্জ লোড বলতে বোঝাই যে এই গ্রাউন্ড লেভেলটার উপরে একটা কনস্ট্যান্ট লোড যদি থাকে সেটাকে আমরা বলবো সারচার্জ লোড। ওকে, তো এই সারচার্জ লোডটা যেহেতু কনস্ট্যান্ট, মানে এটা একদম কনস্ট্যান্টলি দিতে থাকবে, এই জন্য এই লোডের জন্য ডায়াগ্রামটা হলো রেক্টেঙ্গুলার এবং এটার কোনো ধরনের ভ্যারিয়েশন নেই। তার সঙ্গে অ্যাড করতে হবে আমাকে একটা ওয়াটার প্রেসার। ওয়াটার লেভেলটা আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্ট বা এই লাইন বরাবর আছে। সো উপরে ওয়াটার প্রেসারের কোনো ইফেক্ট নেই, ওয়াটার লেভেল থেকে নিচের দিকে ওয়াটার প্রেসারটা কাজ করবে। তো ওয়াটার লেভেল থেকে নিচের দিকে প্রেসারটা এরকম এভাবে স্লোপ আকারে বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত একটা ট্রায়াঙ্গুলার শেপ নেয়। সো ওয়াটার যদি না থাকতো তাহলে আমাদের এই ওয়াটার প্রেসারটা ক্যালকুলেট করতে হতো না, শুধুমাত্র সারচার্জ লোড এবং যে ব্যাকফিলের যে লোডটা আছে সেই হিসাবটা আমরা এখানে করব। কিন্তু পানি থাকার কারণে আমার অ্যাডিশনাল একটা ওয়াটার প্রেসার হিসাব করতে হবে। আচ্ছা এখন এখানে আসছে লিকুইফ্যাকশন। লিকুইফ্যাকশন মানে বোঝায় যে প্রচন্ড প্রেসার এর কারণে সে প্রেসারটা আসতে পারে সাডেন কোনো মুভমেন্ট থেকে, এবং সাডেন মুভমেন্ট হতে পারে আর্থকোয়াক। আর্থকোয়াকের কারণে দেখা যায় যে এই যে মাটির যে লেয়ারটা আছে, মাটির নিচে অনেকগুলো লেয়ার থাকে, সেই লেয়ারে প্রচন্ড একটা ধাক্কা ক্রিয়েট হয় বা প্রচন্ড একটা ফোর্স আসে, এবং এই ফোর্সের কারণে এই সয়েল লেয়ারের সাথে ওয়াটার লেয়ার থেকে ওয়াটার এসে মিশে যায়, এবং মিশে যাওয়ার কারণে এই লেয়ারটা আর সিডি থাকে না, এই লেয়ারটা চেঞ্জ হয়ে যায় এবং লিকুইফাইড হয়ে যায়, এবং লিকুইফাইড হয়ে যাওয়ার এই প্রসেসটাকে আমরা বলছি লিকুইফ্যাকশন। এবং এই লিকুইফ্যাকশন হওয়ার কারণে যে সমস্যাটা দেখা যায়, যেহেতু আমার সয়েলের সাথে পানিটা মিশে যাচ্ছে, তো পানি মিশে যাওয়ার কারণে তার ডেনসিটিটা কমে যাবে। আমরা জানি যে কোনো একটা সলিডের মধ্যে যদি আমি পানি মিক্স করি তাহলে সেটা ডেনসিটিটা অনেক কমে যাবে। এখন কোনো পার্টিকেলের ডেনসিটি যখন কমে যায় তখন তার লোড নেওয়ার ক্ষমতাটাও কমে যায়। তো আমরা একটু দেখি যে সাপোজ এই যে বিল্ডিং গুলো আমরা দেখতে পাচ্ছি তার নিচে লেয়ারটা ছিল এরকম, এখন এখানে প্রচন্ড প্রেসারের কারণে বা আর্থকোয়াকের কারণে তার সঙ্গে সব পানি মিক্স হয়ে গেছে, গ্রাউন্ড ওয়াটার মিক্স হয়ে গিয়েছে, পানি মিক্স হয়ে গিয়ে এই লেয়ারের এখন বর্তমান অবস্থা হচ্ছে এটা। যেহেতু ডেন্সিটিটা অনেক কমে গেছে, সো তার তার উপরে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচারটা ধরে রাখার আর কোনো ক্ষমতা নাই, এই জন্য এভাবে বিল্ডিং গুলো একদম পুরা বেস সহ বিল্ডিংটা উপড়ায় যায়। ঠিক আছে, এখন লিকুইফ্যাকশন ফেনোমেননটা অনেক হাই ম্যাগনিটিউডের আর্থকোয়েক হওয়ার পরে লিকুইফ্যাকশনটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি যে সিপেজ প্রবলেম। সিপেজ প্রবলেম আমাদের ড্যামস আর ইমব্যাঙ্কমেন্টস যখন আমরা কোনো নদীর পাড়ে বাঁধ দিই, হ্যাঁ, বা পানি ধরে রাখার জন্য যখন আমরা বাঁধ দিই, তখন
দেখা যায় যে এটা যদি ওয়াটার সারফেস হয়ে থাকে, ওয়াটার সারফেসে সে এই পয়েন্ট দিয়ে ড্যামে ঢুকতে পারে এবং এই পয়েন্ট দিয়ে সেটা বের হয়ে যেতে পারে। তো এখন যখন ওয়াটার সারফেসটা এই পয়েন্ট দিয়ে যখন আসবে, ঠিক আছে, এটা বুঝায় যে এই পয়েন্টে এই সিপেজ লাইনের উপর দিয়ে কোনো পানি প্রবাহিত হতে পারবে না, ঠিক আছে, এবং সিপেজ লাইনের নিচে দিয়ে বিভিন্ন ফ্লো পাথ বরাবর পানি যেতে পারবে, কারণ এখানে পুরোটাতে ওয়াটার সারফেস কন্ট্যাক্টেড আছে, কিন্তু তার উপরে যেতে পারবে না। এখন এটা সমস্যাটা কি হয় যে ব্ল্যাঙ্কেটের এত উপর দিয়ে যদি পানিটা ফ্লো করা শুরু করে, আমি যে কারণে ড্যামটা বা ইমব্যাঙ্কমেন্টটা দিলাম তার উদ্দেশ্যটা আমার ফুলফিল হয় না। সো এই জন্য আমি কি করি যে এই ইমব্যাঙ্কমেন্টের সাথে একটা ড্রেনেজ ব্ল্যাঙ্কেট দিয়ে দিই, ঠিক আছে। তো ড্রেনেজ ব্ল্যাঙ্কেট দিলে আমার যে সুবিধাটা হয় যে এই দিক দিয়ে কোনো পানি সে বের করতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার সারফেস যেই বরাবর আছে, ওয়াটার সারফেসের সাথে এই এন্ট্রি পয়েন্টটা ঠিক থাকবে, যে এন্ট্রি পয়েন্টটা এখানেও যেমন এখানেও একই রকম এন্ট্রি পয়েন্টটা ঠিক থাকবে, বাট এক্সিট পয়েন্টটা এখানে অনেক উপর দিয়ে ছিল। সো অনেক বড় একটা অংশ মধ্যে দিয়ে পানি আসা যাওয়া করার সুযোগ ছিল, কিন্তু এই ড্রেনেজ ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেওয়ার কারণে এই যে ফ্রি ওয়াটার সারফেসের এই পাথটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে এই দিক দিয়ে এন্ট্রি নিয়ে এক্সিট লেভেলটা মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো এক্সিটটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে একটা বড় পোর্শন কিন্তু পানির কন্ট্যাক্টে আসছে না। সো এই কারণে প্রপার ড্যামের কাজটা করতে পারছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার ফ্লো এর কারণে মাটির মধ্য দিয়ে ওয়াটার ফ্লো এর কারণে এই যে সিপেজ প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, এবং এই প্রবলেমটা আমরা ড্রেনেজ ব্ল্যাঙ্কেটের মাধ্যমে সলভ করতে পারি। এবং এখানে আমরা দেখাচ্ছি যে এখানে একটা রিভার আছে এবং রিভার ব্যাঙ্কটা কিভাবে আমরা স্টেবল করলাম। এভাবে কিছু ব্লক দেওয়া হয়েছে এবং ব্লকের সাথে কিছু পেবলস দেওয়া হয়েছে। তো এর মাধ্যমে আমরা রিভারের স্টেবিলিটিটা ইনশিওর করতে পারি। এবং এখানে একটা রিবেটমেন্ট ডিজাইনের একটা ক্রস সেকশন দেখানো আছে আপনাদের এক্সামের জন্য। এই ধরনের ক্রস সেকশন কিভাবে পেভমেন্ট বা রিবেটমেন্ট এই ডিজাইনগুলো করা হয়, এই ধরনের স্কেচ ইম্পর্টেন্ট। তো আপনারা এই স্কেচগুলো একটু ভালোভাবে দেখবেন, ঠিক আছে। তো আজকের স্লাইডটা একটু পর্যন্তই। আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা হবে লিকুইফেকশনের উপরে, ঠিক আছে। যে লিকুইফেকশনের উপর অ্যাসাইনমেন্টটা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনারা গুগলে দেখবেন, গুগল সার্চ করে দেখবেন যে রিসেন্টলি বা লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে লিকুইফেকশন হয়েছে কোন কোন এরিয়ায় এবং কোন আর্থকোয়েকের কারণে লিকুইফেকশন হয়েছে, এবং এরিয়াটা কি, এরিয়াটার বর্ণনা, এবং কত ম্যাগনিটিউডের আর্থকোয়েক হয়েছে, কতক্ষণ ধরে হয়েছে, এবং লিকুইফেকশনের পরিমাণটা কিরকম, এবং লিকুইফেকশনের কারণে সেখানকার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এই সব কিছু একটা ছোট একটা আর্টিকেলের মতো করে আপনারা সাবমিট করবেন। আপনাদের এই অ্যাসাইনমেন্টটা নেক্সট উইকের যখন ক্লাস নিব তার আগেই আপনারা সবাই সাবমিট করে দিবেন, এবং আমি গুগল ক্লাসরুমে আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট পোর্টাল খুলে রাখবো, সেখানে আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারবেন। সো আপনাদের আজকের ক্লাসটা একটু পর্যন্তই ছিল। আশা করি আপনারা সবাই লেকচারটা শুনেছেন এবং শোনার জন্য ধন্যবাদ। এবং শোনার পর যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটা আমাকে আজকে আমি যখন জুম অনলাইনে আপনাদের সাথে আবার মিটিং এর জন্য আসবো, অ্যাটেন্ডেন্স যখন নিতে আসবো, কোনো সমস্যা থাকলে আমাকে তখন জানাবেন, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।